প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। আজকে তোমাদের আমি দেখি কবিতাটি পড়াবো, শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। এই কবিতাটি পড়ার আগে কবি সম্পর্কে কিছু তোমাদের জানিয়ে দিই। এই শক্তি চট্টোপাধ্যায় 50-এর দশকের আবির্ভাব ঘটে। 50-এর দশকে জীবনানন্দ দাশের পরবর্তীকালে যে 50-এর দশকে যে তিনজন প্রধান কবির আবির্ভাব ঘটেছিলেন, তার মধ্যে শঙ্খ ঘোষ, শক্তি চট্টোপাধ্যায় এবং সুনীল গঙ্গোপাধ্যায়, এনারা তিনজনেই প্রথম কবিতা চর্চার মধ্য দিয়ে শুরু করেছিলেন। তার পরে পরে অনেকেই, কেউ ছোট গল্প লিখেছেন, কেউ উপন্যাস লিখেছেন। তবে শক্তি চট্টোপাধ্যায় উপন্যাস দু একটা লিখলেও উনি মূলত কবিতাই লিখেছেন। সেই শক্তি চট্টোপাধ্যায়ের জীবন এবং সাহিত্য সম্পর্কে অল্প বিস্তার জেনে নিয়ে আমি মূল কবিতার মধ্যে প্রবেশ করব। শক্তি চট্টোপাধ্যায় 1933 খ্রিস্টাব্দে দক্ষিণ 24 পরগনার বগুড়া জেলায় তিনি জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে কলকাতার কাশিমবাজার স্কুল থেকে পাশ করে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। পরে বুদ্ধদেব বসুর আমন্ত্রণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যে ভর্তি হলেও তিনি কমার্স পড়াশোনা করার পরে তিনি ছেড়ে দেন। তারপর বিভিন্ন সময় বিভিন্ন চাকরি করেছেন, কখন টিউটোরিয়াল খুলেছেন, কখনো বা কোনো প্রকাশনা সংস্থায়, বিশেষত ভারবি প্রকাশনায় চাকরি করেছেন, আবার কখনো আনন্দবাজার পত্রিকায় চাকরি করেছেন। সেটা অবশ্য অনেকদিন পর। তিনি অর্থ সম্পর্কে, সংসার সম্পর্কে খুব একটা সচেতন নন। তিনি বোহেমিয়ান প্রায় জীবনযাপন করতেন এবং একসময় তিনি ডায়েরিতে লিখেও ছিলেন যে তিনি পড়াশোনা করতে চান না, কেননা পড়াশোনা করে তিনি চাকরি বাকরি করবেন এমন কোনো ইচ্ছা তার নেই। তো এই অল্প বয়স থেকেই তিনি কলেজে পড়ার সময়কাল থেকেই তিনি লেখালেখি শুরু করেন। কখনো কখনো ছদ্মনামে লিখেছেন, যেমন রূপচাঁদ পক্ষী ছদ্মনামে আনন্দবাজার পত্রিকায় ফিচার লিখতেন তিনি। কখনো বা স্ফুলিঙ্গ সমাদ্দার নামে ছড়াও লিখেছেন, কবিতাও লিখেছেন কীর্তিবাস পত্রিকায়। এই 50-এর দশকের কীর্তিবাস পত্রিকাটা সেই সময় নতুন লেখক কবিদের ক্ষেত্রে একটা বড় জায়গা ছিল। তারা সবাই এই পত্রিকায় লিখতেন, কীর্তিবাস পত্রিকায়। এবং তার যে প্রথম প্রকাশিত স্বীকৃত কবিতা, তার নাম জম। এটি একটি সনেট। তারপরে তিনি বন্যিশিখা পত্রিকাতেও ওই স্ফুলিঙ্গ সমাদ্দার নামে কিছু লেখালেখি করেছেন। কীর্তিবাস পত্রিকার 7ম সংখ্যায় প্রকাশিত হয়েছে তার প্রথম কবিতা সুবর্ণরেখার জন্ম। তার প্রথম কাব্যগ্রন্থ হে প্রেম হে নৈশব্দ প্রকাশিত হয়েছিল 1961 খ্রিস্টাব্দে। তারপর থেকে তিনি ধারাবাহিক অসংখ্য কবিতার বই লিখেছেন, কাব্যগ্রন্থ লিখেছেন। প্রায় 51টির বেশি তিনি কাব্যগ্রন্থ লিখেছেন। সেই উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো আমি তোমাদের কয়েকটা বলছি, যেমন ধর্ম আছো জিরাপেও আছো, অনন্ত নক্ষত্র বিথি তুমি, অন্ধকারে সোনার মাছি খুন করেছি, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, পাড়ের কাঁথা মাটির বাড়ি, চতুর্দশপদী কবিতা বলি, প্রভু নষ্ট হয়ে যাই, সুখে আছি, ঈশ্বর থাকেন জলে, অস্তের গৌরবহীন একা, জ্বলন্ত রুমাল ছিন্ন বিচ্ছিন্ন, এই আমি যে পাথরে, কবিতার তুলো ওড়ে, সুন্দর এখানে একা নয়, পাতাল থেকে ডাকছি, উড়ন্ত সিংহাসন, পরশুরামের কুঠোর, মানুষ বড় কাঁদছে, ভাত নেই পাথর রয়েছে, ভালোবেসে ধুলোয় নেমেছি, আমি চলে যেতে পারি, মন্ত্রের মতন আছি স্থির, অঙ্গুরিতর হিরণ্য জল। এই অঙ্গুরিতর হিরণ্য জল কাব্যগ্রন্থ থেকেই 1980 সালে এটা লিখেছিলেন। কাব্যগ্রন্থ থেকেই আমাদের আলোচ্য আজকে বিষয় যে আমি দেখি কবিতাটি নেওয়া হয়েছে। এছাড়াও তিনি আরও অনেক কাব্যগ্রন্থ লিখেছেন। আমি একা বড় একা, আমি ছিঁড়ে ফেলি ছন্দ্র তন্তুজাল, আমাকে দাও কোল, পুণ্যিপুকুর পুষ্করিণী, যেতে পারি কিন্তু কেন যাব, এটা খুব একটা গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ। 1982 খ্রিস্টাব্দে তিনি লিখেছেন। এই বইটির উপরে তিনি একাডেমি পুরস্কারও পেয়েছেন। তারপরে কোথাকার তরবারি কোথায় রেখেছ, কক্সবাজারের সন্ধ্যা ও চিরপনম্র অগ্নি, মিষ্টি কথা বৃষ্টিতে নয়, সন্ধ্যায় সে শান্ত উপহার, এই তো মর্মর মূর্তি, বিষের মধ্যে সমস্ত শোক, ছবি আঁকে ছিঁড়ে ফেলে, পাতালে টেনেছে, জঙ্গল বিষাদে আছে, বড়র ছড়া ইত্যাদি কাব্যগ্রন্থ তিনি লিখেছেন। বেশ কিছু বিদেশি কবির কবিতাও তিনি অনুবাদ করেছেন, যেমন অমর খৈয়মের
কবিতা, গালিবের কবিতা, মেঘদূত, কুমার সম্ভব কাব্য, এগুলো তিনি অনুবাদ করেছেন। পাবলো নেরুদার কবিতা, হাইনের প্রেমের কবিতা, রিলকের কবিতা ইত্যাদি অনেক কাব্যগ্রন্থ তিনি অনুবাদ করেছেন। তবে তিনি কিছু উপন্যাসও লিখেছিলেন, যেমন তার প্রথম উপন্যাস কুমতলা 1961 সালে লেখা। তো অপর দুই উপন্যাস এছাড়াও আছে কয়েকটা উপন্যাস, যেমন দাঁড়াবার জায়গা, অবনী বাড়ি আছো। অবনী বাড়ি আছো বলে একটি অসামান্য চমৎকার কবিতাও আছে, তিনি খুব এটা বহুশ্রুত বহুপাঠ্য কবিতা অবনী বাড়ি আছো। তার এই সমস্ত কাব্যগ্রন্থে মানুষ, প্রকৃতি বারবার বহুবার এসেছেন। তিনি অত্যন্ত সহজভাবে কথা বলতেন। মৃত্যু, পাথর, এই সাধারণ শব্দ, সেই শব্দগুলো ভিন্ন ডাইমেনশন নিয়ে তার কবিতায় বারবার বহুবার এসেছেন। এমন নয় যে তার কবিতা চূড়ান্ত খুব কঠিন, শব্দগুলোর মানে বোঝা যায় না, তা নয়। অত্যন্ত সহজ কথা সহজভাবে তিনি বলতেন। এই নিয়ে শঙ্খ ঘোষ একটা কবিতাও লিখেছেন, সাংঘাতিক কবিতা। তিনি বলছেন, সহজ কথা ঠিক ততটা সহজ নয়, হাতের উপর হাত রাখা ঠিক সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয়, এ কথা খুব সহজ, কিন্তু কে না জানে সহজ কথা ঠিক ততটা সহজ নয়। আমাদের প্রাত্যহিক দৈনন্দিন জীবনে এমন অনেক সহজ কথা আছে, যে সহজ কথাগুলি আমরা সহজে বলতে পারি না। সেই সহজ কথা বলতে গেলে আমাদের অনেক ঘুরপথে বলতে হয়, নানান ভাবে গৌরচন্দ্রিকা করতে হয়। শক্তি চট্টোপাধ্যায় এইসবের ধার ধারেন না। তিনি যা মনে আসেন, যেভাবে বলতে চান, স্পষ্ট বক্তা, স্পষ্ট করে বলেন। আবার কখনো তিনি রূপকের মাধ্যমেও বলেন। তার কবিতায় গাড়ি, মৃত্যু, পাথর, প্রকৃতি বারবার বহুবার নানানভাবে এসেছে। তবে তিনি প্রকৃতির সঙ্গে একদম ওতপ্রোতভাবে মিশেছেন। যেমন শক্তি চট্টোপাধ্যায় যখন মারা যান 1995 সালে, তারপরে যে তার স্মরণসভা হয়, সেই স্মরণসভায় শঙ্খ ঘোষ বলেছিলেন যে ভালোবেসেছিলেন তিনি সংসার ছুট, অরণ্য, প্রান্তর, সমুদ্র, পাহাড়, প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে তিনি নিজেই হয়ে উঠেছিলেন একটা প্রকৃতি। হ্যাঁ, তিনি একটা প্রকৃতি। তিনি বারবার বিভিন্ন জঙ্গলে ছুটে গেছেন, গাছেদের মধ্যে নিজেকে খোঁজার চেষ্টা করেছেন, তাদের মধ্যে প্রাণকে খোঁজার চেষ্টা করেছেন, শিকড়ের সন্ধান করেছেন। এভাবে নানান ভাবে তিনি কাব্যচর্চা করেছেন। তার কবিতার কিন্তু পাতায় পাতায় আমরা বিভিন্ন এই সবুজের সালোক সংশ্লেষ দেখতে পাই। তেমনই একটি কবিতা আমি দেখি, এই কবিতাটা আজকে আমরা পড়ব। তো দেখো, কবিতার আর নামকরণ আমি দেখি। কবিতাটির চলো একটা আদর্শ পাঠ শোনাই, তারপরে এর নামকরণ এবং এর বিষয়বস্তু আমরা বিশ্লেষণে যাব। আমি দেখি, শক্তি চট্টোপাধ্যায়। গাছ তুলে আনো, গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া, গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। একটি স্তবক শেষ। দ্বিতীয় স্তবকে বলছেন, বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যাইনি, বহুদিন শহরেই আছি, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে ডট ডট ডট, তিনটি ডট চিহ্ন দেওয়া আছে। তৃতীয় স্তবকে বলছেন, তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান, গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। দেখো, লক্ষ্য করবার বিষয়, কবিতার শেষ লাইনটাই কিন্তু নামকরণ, আমি দেখি। এবং দেখা যাচ্ছে যে কবিতার প্রথম স্তবকে কোনো দাঁড়ি কমা কিছু নেই, ড্যাশ কিছু নেই। দ্বিতীয় স্তবকে দেখছি যে শেষ লাইনে সবুজের অনটন ঘটে ডট ডট ডট, তিনটে ডট চিহ্ন দেয়া। তৃতীয় স্তবকে দেখছি আমি তাই বলি বলে কমা, তারপরে তৃতীয় লাইনে চোখ তো সবুজ চাই বিস্ময়ের চিহ্ন। আচ্ছা, তারপরে পঞ্চম লাইনে বা চরণে গাছ আনো কমা, বাগানে বসাও বলে দাঁড়ি, আমি দেখি ডবল দাঁড়ি। আচ্ছা, কবিতা পড়তে গেলে কি এর কি কোনো মানে আছে, কি কোনো গুরুত্ব আছে নাকি নেই? আপাতভাবে এই কবিতাটি যে পড়লাম, দেখো এর মধ্যে এমন কোনো একটা শব্দ নেই, এমন কোনো একটা বর্ণ নেই, এমন কোনো একটা বাক্য নেই যেটা তোমরা মানে বুঝতে পারছো না। প্রত্যেকটা শব্দের, প্রত্যেকটা বাক্যের তোমরা মানে জানো। আসলে কবি কবিতায় কি বলতে চেয়েছেন এইটা আমাদের বুঝতে হবে। ধরো, যদি আমরা মধুসূদন দত্তের আমলকার 19 শতকের কবিতা দেখি, সেখানে শব্দগুলো দেখবে খুব শক্ত,
কিন্তু কবিতাগুলো শব্দগুলো বুঝে গেলেই কবিতাগুলো খুব সহজ, একটা কাহিনী থাকতো, একটা আখ্যান থাকতো। এখনকার সময়ের যে কবিতাগুলো আমরা পড়ছি, এই কবিতাগুলোয় শব্দগুলো সহজ, কিন্তু কবি কি বলতে চান তা একটু ধীরে অনুধাবন করে বুঝতে হবে। চলো আমরা এইবার কবিতার ব্যাখ্যায় আসি। কবিতার নামেই বলছেন আমি দেখি, অর্থাৎ আপাত নিরীহ সাদামাটা কথা, আমি দেখি। হ্যাঁ, কি দেখি না, আমি যা দেখতে চাই তাই দেখি। আমি কিভাবে দেখছি? একই ঘটনা এক একজন মানুষ এক এক পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, তাই সম্পূর্ণ আলাদা হয়ে যান। অর্থাৎ আমি যা দেখতে চাই তাই দেখি। আমি যদি দেখতে চাই যে এই এই পৃথিবী একদম উন্নয়ন হচ্ছে, বিরাট বিরাট নগরায়ন হচ্ছে, তাহলে কি সমস্ত গাছপালা কেটে রাস্তাঘাট নির্মাণ করে ঝাঁ চকচকে অট্টালিকা তৈরি হবে, এটা আমি দেখতে চাইছি। আবার আমি দেখছি দারুণ শহর, চমৎকার শহর গড়ে উঠেছে, নগর গড়ে উঠেছে, হ্যাঁ, এটা এটা আমি দেখতে চাইছি। তাই দেখছি। আমি দেখতে চাইছি কত মানে গাছপালা কাটা হয়েছে, মানে প্রকৃতিকে ধ্বংস করা হয়েছে, তার ফলেই এই নগর, এই কৃমিকীটের সভ্যতা গড়ে উঠেছে, তাই আমি এটা দেখছি এবং কষ্ট পাচ্ছি। অর্থাৎ আমি ব্যক্তি মানুষ, যেমন চণ্ডীদাস বলেছিলেন না যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। পরবর্তীকালে সমরসেন বলেছিলেন সবার উপরে আমি সত্য, তাহার উপরে নাই। আগে আমি আছি, তাই জগৎ আছে। আমার অস্তিত্ব যদি না থাকে, আমার চৈতন্য যদি না থাকে, আমার যদি জ্ঞান না থাকে, তাহলে তো আর পৃথিবীর সমস্ত জগতে যা কিছু থাকলো তা আমার কাছে সত্য নয়, মিথ্যা। তাই আমি দেখি ভীষণ গুরুত্বপূর্ণ। কিভাবে দেখি? এই আমি বলবো জীবনানন্দ পরবর্তীকালের উত্তর আধুনিক বলবো, মানে কবিদের মধ্যে শক্তি চট্টোপাধ্যায় একটা অন্যতম, একটা নিঃসন্দেহে সর্বাধিক আলোচিত বলবো, বিতর্কিত একটা বর্ণময় কবি ব্যক্তিত্ব। তিনি কিভাবে দেখছেন? প্রায় 40 বছর ধরে তিনি স্বেচ্ছাচারী জীবনযাপন করেছেন এবং তিনি ছিলেন একটা কিংবদন্তি চরিত্র, মানে অসম্ভব বোহেমিয়ান ক্যারেক্টার। তার জীবনযাপনের মধ্যে কোনো শৃঙ্খলা নেই, কোনো প্রচণ্ড বিশৃঙ্খল তিনি, কিন্তু কবিতার মধ্যে দেখছি প্রচণ্ড তিনি সুশৃঙ্খল। তিনি বারবারই বলতেন যে মদ্যতাকে কিভাবে টেনে এনেছেন পদ্যের কাছে, আর শুধু কবিতার জন্যই এই জন্ম। এই মদ্যাসক্তি কলকাতা শাসন করে বেড়ানো এই কিংবদন্তি কবি জীবনের আমি বলবো কেন্দ্রীয় উদ্দীপনা ছিল এবং সৃজন বৃত্তান্তের ভরকেন্দ্র ছিল। এবং তাকে দিয়েছে কি না বোহেমিয়ানা, স্বেচ্ছাচারিতা, এক নাগরিক রূপকথার প্রায় উৎকেন্দ্রিক নায়কের ভূমিকা। মানে মধ্যরাতে তিনি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন, গোটা শহর চষে বেড়ালেন, 3-4 জন কবি মিলে দাপিয়ে বেড়ালেন শহরের, মানে আনাচে কানাচে, অলিতে গলিতে, পাকস্থলিতে, পানশালায়, পার্কে, কফি হাউসে, আড্ডায়, কবিতার আসর, মানসিক রোগ নিরাময় কেন্দ্র আর হাসপাতালের শয্যা, এই সমস্ত কিছু বিপজ্জনক চড়াই উতরাই পার হয়ে কবিতার প্রতি তার কিন্তু কোনো আসক্তি কমেনি। বিভিন্ন সমস্যা সংকট এসছেন, কিন্তু বারবার ফিরে গেছেন তিনি কবিতার কাছেই। আসলে তার জীবনের বহিরঙ্গের এত অস্থিরতা আর বাউন্ডালেপনা, অথচ কবিতার অন্তরঙ্গ অনুশীলনে এক আশ্চর্য ইনার ডিসিপ্লিন। কবির এই বৈপরীত্য সহাবস্থান তার কবিতাকে আমাদের বুঝতে সাহায্য করবে। তাহলে কবিতার ব্যাখ্যা করতে গিয়ে দেখা যাচ্ছে নানান তথ্য চলে আসছে। এই যত তথ্য আমরা পাবো এই কবিতাটাকে বুঝতে তত সুবিধা হবে। অর্থাৎ তার জীবন দর্শনটাকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি, তার সঙ্গে কবিতাটাকে মিলিয়ে দেখব। আসলে এই যে বহিমিয়াপনা, তার টানেই তিনি বিভিন্ন সময় ডুয়ার্সের জঙ্গল, দার্জিলিং জঙ্গল, মানে গারো পাহাড়ে বিভিন্ন জায়গায় গেছেন, রাত কাটিয়েছেন, প্রকৃতিকে কাছ থেকে বুঝেছেন। আসলে তিনি বুঝেছেন যে প্রকৃতির সঙ্গে ওতপ্রোতভাবে না মিশলে, প্রকৃতিকে না বুঝলে এই সভ্যতার কিন্তু একদিন বিনাশ ঘটবে। কেননা আধুনিক সভ্যতার মানুষের প্রকৃতি ছাড়া কোনো পরিত্রাণ নেই। তাই সমাজ ও সময় সচেতন কবি শক্তি চট্টোপাধ্যায় উন্নয়ন আর উষ্ণায়নের বিশ্বে দাঁড়িয়ে সবুজায়নের কথা বলেছেন তার কবিতায় বারবার, বহুবার। আর তেমনই একটি কবিতা আমি দেখি। আসলে এই সভ্যতা যত এগোয় নগর জীবন তত কাছের হয়ে আসে আমাদের কাছে। যত এগোচ্ছে আমরা সবাই গ্রাম ছেড়ে শহরে যাচ্ছি। তোমরা এই নিয়ে একটি কবিতাও পড়েছো, আবহমান বলে, ক্লাস 9-এ। আর নগর সভ্যতা গ্রাম জীবনের অভ্যন্তর স্বভাবকে ধীরে ধীরে কি করে গ্রাস করতে থাকে।
ক্রমশ সবুজ শূন্য হয়ে নির্মিত হয় হাজার হাজার হাইরাইজ, বহুতলের মগডাল, আর চুরি হয়ে যায় কি অনেক অনেক আকাশ অবকাশ। নিকোটিন আর সিওটিতে বিষাক্ত হয় বাতাস। দূরের আকাশ আর দূরতর আকাশ রেখার কোণে কোণে জেগে থাকা সাঁঝবাতির সঙ্গে চুপি চুপি যে আমরা কথা বলতাম, মন খারাপের গল্প বলতাম, তাও যেন দেখতে দেখতে ফুরিয়ে এলো। যেন উদাসী মানুষের চোখে ঘনিয়ে এলো ঘোর। ঝুপ করে দিনের আলো নিভে গেলে শহর কলকাতা যেন জ্বলে ওঠা নিয়নের আলোয় অচেনা আলেয়া হয়ে যায়। বদলে যায় অলিগলি, বদলে যায় আন্তরিকতা। কত মানুষের কেনাকাটা ক্যাকোফনি কবিপুরুষকে ক্লান্ত করে। কবি আষ্টে পিষ্টে কংক্রিটের জঙ্গল কলকাতায় ক্লান্ত হয়। তাই এই কবিতার জন্ম আমি দেখি। এই নাগরিক ক্লান্তি দূর করার জন্য, মুছে ফেলার জন্য, অপনোদন করার জন্য দরকার সবুজায়ন। একসময় রবীন্দ্রনাথও এই কলোনি কলকাতায় ক্লান্ত হয়ে গিয়েছিলেন, বলেছিলেন ইটের পরে ইট, মাঝে মানুষ কীট। কবি প্রেমেন্দ্র মিত্র প্রশ্ন তুলেছিলেন, কি লাভ এই ক্রিমিকেটের সভ্যতা করে? কবি সমর সেন তিনি যেতে চেয়েছিলেন মেঘবদির মহুয়ার দেশে। আর আমাদের আলোচ্য 50-এর দশকের কবি শক্তি চট্টোপাধ্যায় সমাজ ও সময় সচেতন একজন দায়বদ্ধ কবি, অসুস্থ শহর ও নাগরিকের রোগ মুক্তির জন্য, সভ্যতার সংকটকে দূর করার জন্য আত্মজৈবনিক স্টাইলে বলেন, গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখে যাওয়া। গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। অর্থাৎ সাধারণ মানুষকে, এই সাধারণ মানুষরাই আসলে কি অসাধারণ মানুষ, তাদেরকে বলছেন, এই পাঠক সমাজকে বলছেন, প্রকৃতিপ্রেমী মানুষদের বলছেন, পরিবেশ সচেতন মানুষদের বলছেন, গাছ তুলে আনো, বাগানে বসাও। অর্থাৎ বাগান গাছ শূন্য হয়ে গেছে, সবুজ শূন্য হয়ে গেছে, যৌবন শূন্য হয়ে যাচ্ছে, তিলে তিলে শুকিয়ে আসছে আস্তে আস্তে, যেন তারা আধুনিক সভ্যতার ফসিল হচ্ছে। এই বাগানকে, সবুজ বাগানকে গাছপালা বসিয়ে তার সবুজায়ন ঘটাও। আমার দরকার শুধু গাছ দেখা। কবি যেন এই সভ্যতার আস্ত গরলটাকে কণ্ঠে ধারণ করেছেন, অসুস্থ হয়ে পড়েছেন। এই নগর যেন অসুস্থ, এই নগরকে সুস্থ করতে গেলে গাছ দেখতে হবে, গাছের পাতা দেখতে হবে, সেখানে ঘন সবুজ, তার ক্লোরোফিল, তার মুক্ত বাতাস যত ঝলমল করবে আমাদের চোখের সামনে, আমাদের চোখ, মন, মস্তিষ্ক সবই সুস্থ সুন্দর থাকবে। গাছ দেখে যা। আমরা কেউ গাছ দেখি না, আমরা সবাই এত নাগরিক লোভের ফাঁদে জড়িয়ে গেছি। আমাদের চারপাশে এত রকমারি লোভনীয় হাতছানি, এত সাইবার কাফে, এই যে কলকাতার আকাশ দেখো ডিশান টেনে আক্রান্ত, যেন গুঁতো মারতে উঠেছে বিভিন্ন চিমনি, তেল চিটচিটে কালো নোংরা আকাশ ঝুলছে। কোথাও যে প্রকৃতির ছোঁয়া পাবো তা নয়, প্রকৃতি যেন বাত্র, অবহেলিত, পদদলিত। আরেকজন কবি বলছেন, তাকিয়ে দেখি আরে আধখানা চাঁদ আটকে আছে ইলেকট্রিকের তারে। আসলে এত তার, এত যন্ত্রায়ন, এত ইলেকট্রিসিটির বহর কলকাতায়, শহর কলকাতায় বা অন্যান্য যে কোনো শহরেই, সেখানে এই চাঁদ তার স্নিগ্ধ আলো নিয়ে, জ্যোৎস্না নিয়ে যে মানুষের কাছে ধরা দেবে, তার অন্তরায় হচ্ছে, বাধা হচ্ছে, ব্যারিকেড তৈরি করছে কে? এই ইলেকট্রিকের তার সেখানে আটকে থাকছে, সৌন্দর্য পৌঁছাতে পারছে না। সেই জন্য কবি বলছেন যে গাছ দেখে যা। আমরা কিন্তু এই প্রকৃতির নিয়ে আকাশ দেখি না, গাছ দেখি না, কিন্তু গাছ দেখা ভীষণ জরুরি। গাছের সবুজটুকু শরীরে দরকার। যত সবুজ শূন্য হবে এই সভ্যতা, এই পৃথিবী, তত মানুষের বিভিন্ন রোগ ব্যাধি সমস্যা সংকট ঘনীভূত হবে। তাই আমরা রোগ মুক্তির জন্য, আরোগ্যের জন্য, আমরা রোগ হলে কি মুঠো মুঠো ওষুধ খাচ্ছি, বিভিন্ন অ্যান্টিবায়োটিক খাচ্ছি, স্টেরয়েড খাচ্ছি, একটা রোগ সামলাতে গিয়ে আরও 5টা রোগের জন্ম দিচ্ছে। কিন্তু কোথা থেকে এই রোগের সোর্স, উৎপত্তি কোথায়, সমূলে তাকে বিনাশ করার কোনো ইচ্ছা আমাদের নেই। এটা যেন একটা অভিশপ্ত জীবন আমাদের, এই জীবন কবি চাননি। এই 5টি যে লাইনে, 5টি যে চরণে একটি স্তবক নির্মাণ করলেন, একটি মাত্র এখানে কমা, গাছগুলো তুলে আনো, কোথাও কোনো পূর্ণচ্ছেদ নেই। উত্তম পুরুষের জবানিতে একটানা এক নাগাড়ে বলে চলেছেন। এই যে সভ্যতার সংকট, এই যে সবুজহীনতার সংকট, এই অসুখ কবি আসলে নিজের কণ্ঠেই ধারণ করেছেন, করে একটানা মুক্তির উপায় বলে চলেছেন যে গাছ তুলে আনো, বাগানে বসাও।